আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। নিশি ভোটের মাস্টারমাইন্ড কে ছিলেন জানালেন সাবেক আইজিপি মামুন। রিট আবেদনকারীকে গণধর্ষণের হুমকি, ব্যবস্থা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু আপ্যায়ন উপঢৌকন টাকার ছড়াছড়ি, রাত নামলেই জমজমাট ভুরি ভোজ। উমামা ফাতেমাকে বয়কট মোজো সাংবাদিকদের। বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে। ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেবে বেলজিয়াম। বুলেট প্রুফ ট্রেনে চীনে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দর্শক শুনছিলেন আজকের প্রধান খবরগুলোর শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে একথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এদিন বেলা 11:50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন 2018 সালে জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন আব্দুল্লাহ আল মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জিএস পদে এস.এম. ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট আবেদন করেছিলেন বাম জোট মনোনীত অপরাজেয় 71 ও অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম। এ নিয়ে হাইকোর্ট সোমবার দুপুরে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে। তবে পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে। রিট আবেদনকারী ফাহমিদা আলমকে লক্ষ্য করে গণধর্ষণের পদযাত্রা করার হুমকি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন। মুহূর্তেই তার স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা সমালোচনা। পরে এই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাকসুর নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ছাত্র ইউনিয়ন ও ছাত্র শিবির। তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার বিষয়গুলো দেখার জন্য একটি টাস্ক ফোর্স রয়েছে। এটার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী। তিনি এ বিষয়ে দেখছেন। তিনি বলেন, আমরা ওই ছেলের বিষয়ে ছাত্র ইউনিয়ন ও ছাত্র শিবিরের কাছ থেকে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। সেগুলো টাস্ক ফোর্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী টাস্ক ফোর্স থেকে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাকসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেবে বলে জানিয়েছিলেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদের প্রার্থী এস.এম. ফরহাদ। সোমবার রাত 9:30টার দিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, যিনি ক্রাইম করেছেন তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ এই ঘটনার পরপরই আমরা প্রশাসনকে কল করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। এই লড়াইটা সমন্বিতভাবে হওয়া জরুরি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই ক্যাম্পাসে বাড়ছে নির্বাচনী আমেজ ও উত্তেজনা। তবে এই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা। আচরণবিধিতে নিষিদ্ধ থাকলেও প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের আপ্যায়ন, উপঢৌকন বিতরণ ও টাকা লেনদেনের মতো গুরুতর নানা অনিয়মের অভিযোগ উঠছে। বিশেষ করে রাত নামলেই প্রকাশ্যে দল বেঁধে শিক্ষার্থীদের ভুরি ভোজের ঘটনা ঘটছে প্রতিদিনই। আর এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই মূল টার্গেট, কারণ তাদের অভিজ্ঞতা কম এবং সহজে প্রভাবিত করা সম্ভব বলে মনে করছেন অনেক প্রার্থী। ডাকসু নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারীদের কোনো প্রার্থী আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না। এছাড়া কোনো ধরনের উপঢৌকন বিলি বন্টন করা যাবে না, এমনকি আপ্যায়ন
আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হওয়া যাবে না। এই ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে। তবে এসব আচরণবিধি মানছেন না অনেক প্রার্থী। বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে। কেউ সরাসরি শিক্ষার্থীদের হাতে টাকা তুলে দিচ্ছেন, কেউ বা কাচ্চি ও মোরগ পোলাও ভোজের আয়োজন করছে, আবার কেউ বিতরণ করছেন উপহার। বিশেষ করে রাত নামলেই ক্যাম্পাসের আশপাশে জমজমাট হয়ে ওঠে বিভিন্ন রেস্টুরেন্ট। খোঁজ নিয়ে জানা গেছে অন্তত 6টি স্থানে নিয়মিত ভোটার আপ্যায়নের আয়োজন করা হচ্ছে। আজিমপুরের কাচ্চি ডিলাক্স, পুরান ঢাকার নাজিরা বাজার, সুলতান ডাইন্স, স্টার কাবাব, মামা হোটেল এবং চাংখারপুলের বেশ কয়েকটি রেস্টুরেন্টে প্রার্থীদের এক এক সময় এক এক দলের শিক্ষার্থীদের নিয়ে ভোজের আয়োজন করতে দেখা গেছে। ডাকসু ও হল সংসদ স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বিভিন্ন ক্যাটাগরি যেমন ডিপার্টমেন্ট, অঞ্চল, সেশন এভাবে ভাগ করে প্রতিদিন শিক্ষার্থীদের খাওয়াতে নিয়ে যান। তাদের প্রধান টার্গেট প্রথম ও দ্বিতীয় বর্ষের ভোট। প্রথম বর্ষের শিক্ষার্থীরা নতুন হওয়ায় তারা প্রভাবিত হচ্ছেন বেশি। প্রকাশ্যে এসব চললেও সংশ্লিষ্টরা কেউ কোনো কিছু বলছেন না। একটি হল সংসদের জিএস প্রার্থী বলেন, প্রতিদিন রাত হলেই দল বেঁধে খাওয়াতে নিয়ে যান কোনো প্রার্থী। আজিমপুর, চাংখারপুল, মামার হোটেল সহ বেশ কয়েকটি জায়গায় এমনটা নিয়মিত হচ্ছে। অনেকেই প্রথম বর্ষের ভোটারদের বৃত্তি দেওয়ার আশ্বাস দিচ্ছেন, কেউ বা উপহার দিচ্ছেন, কেউ সরাসরি চা খাওয়ার কথা বলে টাকাও ধরিয়ে দিচ্ছেন। কেউ নিতে না চাইলে জোর করেও ধরিয়ে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ এনামুল হক ফেসবুকে দেয়া এক পোস্টে লেখেন, আমি খুবই হতাশ। আমি মাত্রই দেখলাম একজন প্রার্থী ভোটারকে টাকা দিচ্ছেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে তার ওই পোস্ট। গত রবিবার বিকেলে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ জানায় ছাত্রদলের আবিদ হামিম মায়েদ পরিষদ। অভিযোগ জানানোর পর প্রেস ব্রিফিংয়ে ছাত্র দলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, শনিবার শিবির পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাদের খাবার ও উপঢৌকন দিয়ে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা ভোট চান। এটি সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা কমিশনকে জানিয়েছি যেন এই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদলের অভিযোগের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে শিবির সমর্থিত প্যানেলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এর জবাবও দিয়েছে তারা। এ বিষয়ে জানতে চাইলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বলেন, আমরা প্রশাসনকে জানিয়েছি এটি ফোকাসের নিয়মিত কর্মসূচি। আমরা যারা পরিচালনা পর্ষদে ছিলাম তারাই শুধু সেখানে উপস্থিত ছিলাম, এছাড়া প্যানেলের আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মজো সাংবাদিকরা। উমামা ফাতেমা সংবাদ সম্মেলনের নির্ধারিত আসনে বসতেই যার যার বুম সরিয়ে নেন মজো সাংবাদিকরা। সোমবার সন্ধ্যা 6:30টায় ডাকসু ভবনের সামনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় মজো সাংবাদিকরা তা বয়কট করেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় মজো সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমা হেয় প্রতিপন্ন করে মন্তব্য করায় গত 29শে আগস্ট প্রতিবাদ জানিয়েছিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে তার বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানায় সংগঠনটি। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এছাড়া 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া এ রায়ের ফলে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনে কোনো বাধা থাকলো না বলেও জানিয়েছেন তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
বেলজিয়াম এ মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, এমনটাই ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। আজ মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ফিলিস্তিনকে বেলজিয়াম জাতিসংঘের অধিবেশনে স্বীকৃতি দেবে আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেভো জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে বেলজিয়াম 12টি নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে দখলকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতি পুনর্বিবেচনা। বেলজিয়ামের মধ্যপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির এই নেতা বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তিনি আরও জানান, গাজা থেকে শেষ বন্দীকে মুক্তি দেওয়ার পর এবং ফিলিস্তিন পরিচালনা হামাসের কোনো ভূমিকা না থাকলেই কেবল স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ইসরায়েলের গাজায় যুদ্ধ চালানোর মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল বেলজিয়াম। এখন পর্যন্ত এই যুদ্ধে অন্তত 63,500 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও প্রায় 1.5 লক্ষাধিক ফিলিস্তিনি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আকাশপথের পরিবর্তে বিশেষ বুলেট প্রুফ ট্রেনে চীন সফরে গেছেন। মঙ্গলবার ভোরে তিনি সীমান্ত অতিক্রম করেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোদং শিনমুন জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে আয়োজিত বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে এ সফরে গেছেন কিম। চীন সফরের উদ্দেশ্যে সোমবার পিয়ংইয়ং ছাড়ে কিম জং উন। বুধবারের সামরিক কুচকাওয়াজে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মঞ্চে থাকবেন। এটি এখন পর্যন্ত তার সবচেয়ে বড় বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। রোদং শিনবুনের প্রকাশিত ছবিতে দেখা গেছে বিশেষ বুলেট প্রুফ ট্রেনের পাশে দাঁড়িয়ে আছেন কিম, হাতে একটি সিগারেট। অন্য একটি ছবিতে তাকে ট্রেনের ভেতরে কাঠের অলঙ্করণে সাজানো কক্ষের ডেস্কে বসা অবস্থায় দেখা যায়। পেছনে উত্তর কোরিয়ার পতাকা এবং একটি বন্ধ ল্যাপটপ রাখা ছিল। দর্শক, আমাদের আজকের মিড ডের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে একই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।